আসসালামু আলাইকুম দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমরা গত ক্লাসে স্থির তড়িৎ নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা ওই অধ্যায়ে আলোচনা করব। ওই অধ্যায়ের ধারক এবং ধারকত্ব বিষয়টা নিয়ে আজকে তোমাদের বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করব। তাহলে ধারক জিনিসটা কি সেটা তোমাদের প্রথম ধারণের চেষ্টা করব। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধারক ও ধারকত্ব। ধারক ও ধারকত্ব নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। ধারক হচ্ছে চার্জ সঞ্চিত রাখা একটা যান্ত্রিক প্রক্রিয়া। সাধারণত কোনো একটা পরিবাহীর মধ্যে চার্জ দিতে থাকলে বিভব বাড়তে থাকে, কিন্তু একসময় দেখা যায় বেশি চার্জ দিলে সেই চার্জটা সঞ্চিত থাকে না, বিভব বাড়তে থাকে না, কমতে থাকে। এই জন্য একটা নির্দিষ্ট পদ্ধতিতে একটা যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই চার্জকে সঞ্চিত রাখতে পারি। এই চার্জ সঞ্চিত রাখার যে যান্ত্রিক প্রক্রিয়া, এটাকে বলা হয় ধারক। তাহলে এই ধারকের মধ্যে কি করতে হয়? দুইটা সমান্তরাল পাতের মাঝখানে কিছু কুপরিবাহী পদার্থ দিয়ে আমরা কি করি? ধারক তৈরি করি। তাহলে ধারক বলতে আমরা বুঝলাম যে একটা যান্ত্রিক প্রক্রিয়া যার মধ্যে চার্জ সঞ্চিত থাকে। তাহলে ধারকত্বটা কি? কোন একটা পরিবাহীর মধ্যে বিভব 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে আমরা ধারকত্ব বলি। তো ধারকত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সি দিয়ে প্রকাশ করি। সি সমান বিভব 1 একক বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো? ধারকত্ব বলবো। তাহলে 1 একক বিভব বৃদ্ধি করতে যদি আমরা যে পরিমাণ চার্জের প্রয়োজন হবে তাকে আমরা ধারকত্ব বলবো। এই ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড, তাই না? তাহলে বিভব যদি 1 ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম্ব চার্জের প্রয়োজন হয়, তবে ওই ধারকত্বকে আমরা 1 ফ্যারাড বলবো। তাহলে ধারকত্বের একককে আমরা কি দ্বারা প্রকাশ করি? ফ্যারাড দ্বারা, এফ। আর ফ্যারাড তাহলে কাকে বলবো? কোন পরিবেশ বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম্ব চার্জের প্রয়োজন হয়, তবে ওই ধারকত্বকে আমরা ফ্যারাড বলবো। আচ্ছা, তাহলে আমরা ধারক ও ধারকত্ব জিনিসটা কি এটা সম্পর্কে জানলাম। এখন আমরা চলে আসি কিভাবে ধারকত্ব নির্ণয় করতে হয়। এখন আমরা গোলাকার পরিবাহের ধারকত্ব নির্ণয় করব। গোলাকার গোলাকার পরিবাহীর ধারকত্ব। গোলাকার পরিবাহীর ধারকত্ব নির্ণয় করতে গেলে তাহলে আমরা একটা গোলাকার পরিবাহী এঁকে নিই। একটা গোলাকার পরিবাহী এঁকে নিলাম, যার কেন্দ্রবিন্দু হচ্ছে ও। এখন এর মধ্যে যদি কিউ পরিমাণ চার্জ দেওয়া হয়, প্লাস কিউ পরিমাণ চার্জ দেওয়া হয়, তাহলে এই চার্জগুলো কি হবে? চতুর্দিকে ছড়িয়ে পড়বে। কিউ পরিমাণ চার্জ দেওয়া হলে চতুর্দিকে চার্জগুলো ছড়িয়ে পড়বে। তাহলে এই চার্জগুলোকে যদি আমি এই কেন্দ্রবিন্দুর দিকে একটু বর্ধিত করি, তাহলে কি অবস্থা হয়? তাহলে দেখো, এই চার্জগুলো আমরা এখন দেখছি যে একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে মনে হচ্ছে, তাই না? এই চার্জগুলো কি হয়? ও বিন্দু থেকে মনে হয় চার্জগুলো ছড়িয়ে পড়ছে, তাই না?
তাহলে আমরা কোন একটা গোলাকার পরিবাহীর মধ্যে যদি আমরা চার্জ দেই তাহলে কি চার্জের চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এই চার্জ বিন্দুগুলোকে আমরা যদি ভিতরের দিকে বাড়াতে থাকি তাহলে দেখা যায় একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে সবগুলো মিলিত হয়। তাহলে এটা মনে হবে একটা বিন্দু চার্জের মতো, যে ও বিন্দু থেকে মনে হয় সবগুলো চার্জগুলো ছড়িয়ে পড়ছে। তাহলে এখন এই বিন্দু চার্জের জন্য বিভবের মানটা আমরা কি জেনেছিলাম? বিন্দু চার্জের জন্য বিভবের মানটা আমরা এর আগের ক্লাসগুলোতে দেখিয়েছিলাম। তাহলে বিভব ভি সমান কি লিখব? মানটা ছিল 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর। তাহলে এটা ব্যাসার্ধটা যদি আমরা আর ধরি তাহলে কি হবে? বিন্দু চার্জের জন্য বিভব ভি সমান 1/4 পাই এপসাইলন কিউ ডিভাইডেড বাই আর। এখন ধারকত্বের সংজ্ঞানুসারে কি লিখবো? ধারকত্বের সংজ্ঞানুসারে সি সমান কিউ ডিভাইড বাই ভি। একটু আগে বলেছি কোন একটা পরিবাহীর একক বিভব বৃদ্ধি করতে যে চার্জের প্রয়োজন হয় তাকে আমরা ধারকত্ব বলি। তাহলে সি সমান কিউ ডিভাইড বাই ভি, অতএব ভি সমান কি হবে? কিউ ডিভাইড বাই সি। তাহলে এটাকে যদি আমরা 1 নং সমীকরণ ধরি, এটাকে যদি 2 নং ধরি, তাহলে এখন 1 এবং 2 তুলনা করলে কি হয়? 1 ও 2 তুলনা করে 1 এবং 2 তুলনা করলে কি দাঁড়াবে? কিউ ডিভাইড বাই সি সমান 1/4 পাই এপসাইলন কিউ ডিভাইড বাই আর। তাই তো? এখন কি হয়? উভয় পক্ষে কিউ যদি ক্যান্সেল হয়ে যায়, সি সমান 4 পাই এপসাইলন নট আর। তাই তো? তাহলে গোলাকার পরিবাহীর ধারকত্ব রাশিমালাটা আমরা পেয়ে গেলাম সি সমান 4 পাই এপসাইলন নট আর। এখন যদি এটুকু ধ্রুব হয় তাহলে কি সি সমানুপাতিক আর। তাহলে অর্থাৎ আমরা কি লিখতে পারি? গোলাকার পরিবাহীর ধারকত্ব ব্যাসার্ধের সমানুপাতিক। কার ব্যাসার্ধ? গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ। ব্যাসার্ধের সমানুপাতিক। তাহলে আমরা গোলাকার পরিবাহীর ধারকত্ব পেয়ে গেলাম। গোলাকার পরিবাহীর ধারকত্ব হচ্ছে ব্যাসার্ধের সমানুপাতিক। আচ্ছা, এখন তাহলে আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব রাশিমালাটা বের করব। এরপরে আমরা কিছু গাণিতিক সমস্যা করে ক্লাসটা শেষ করে। এখন আমরা চলে আসি সমান্তরাল পাত ধারক। সমান্তরাল পাত ধারক। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাদের দুইটা সমান্তরাল পাত নিতে হবে, একদম সমান্তরাল, একই সমান। প্রায় সমান দুইটা ধাতব পাত পাশাপাশি অবস্থান করলাম। এখন এর মাঝখানে ধরে নিলাম বায়ু আছে।
কুপরিবাহী পদার্থ লাগবে, কারণ চার্জ সঞ্চিত রাখার জন্য আমরা একটা বিশেষ ব্যবস্থা না নিলে চার্জ সঞ্চিত থাকবে না। আচ্ছা, এরপরে আমরা কি করব, এখানে একটা কোষের সাথে সংযোগ করে দেব। দুইটা পাত ধরে নিলাম, এম এন দুইটা পাত, এর মধ্যে ব্যাটারির বা একটা কোষের সাথে যুক্ত করে দিলাম। যুক্ত করে দিয়ে এর মধ্যে চার্জ দেওয়া হলো। এই চার্জটা কি হলো? পজিটিভ চার্জ। এই চার্জটা কি হবে? ধীরে ধীরে পাশের এন পাতের দিকে এই চার্জগুলো যাবে। তাহলে সমান্তরাল পাত ধারক বলতে আমরা বুঝাচ্ছি দুইটা সমান্তরাল ধাতব পাত থাকবে, যার প্রত্যেকটার ক্ষেত্রফল হচ্ছে এ। প্রত্যেকটার ক্ষেত্রফল হচ্ছে এ। এ ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি ধাতব পাত পাশাপাশি অবস্থান করলাম। এর মধ্যে চার্জ দেওয়া হলে দেখা গেল এই চার্জগুলো এম পাত থেকে এন পাতের দিকে বলয় আকারে যাবে। তাহলে প্রত্যেক পাতের ক্ষেত্রফল কত ধরলাম আমরা? প্রত্যেক পাতের ক্ষেত্রফলটা কি? এ। এবং এক পাত থেকে আরেক পাতের দূরত্বকে ধরলাম আমরা পাতের দূরত্ব ধরলাম ডি। ক্ষেত্রফল এ, একটা পাত থেকে আরেকটা পাতের দূরত্ব হচ্ছে ডি। আর ভেদন যোগ্যতা হচ্ছে এপসাইলন। এখানে যে প্রাবল্যটা সৃষ্টি হবে সেই প্রাবল্যটা সমভাবে থাকবে। তাহলে প্রাবল্যকে বললাম ই। তাহলে একক আয়তনে বা একক ক্ষেত্রফলে বলতে পারি, আয়তন না বলে, চার্জের পরিমাণ, একক চার্জের পরিমাণকে যদি আমরা সিগমা দ্বারা প্রকাশ করি তাহলে সিগমা সমান কি হবে? কিউ ডিভাইড বাই এ। একক ক্ষেত্রে যে চার্জের পরিমাণটা হচ্ছে সিগমা সমান কিউ ডিভাইড বাই এ। তাহলে আমরা চার্জের পরিমাণটা পেয়ে গেলাম। এখন যদি আমরা প্রাবল্য ধরি তাহলে প্রাবল্যটা কি হবে? প্রাবল্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা। সিগমা এপসাইলন। প্রাবল্যটা কি হবে? ই সমান সিগমা ডিভাইড বাই এপসাইলন। তাহলে আমরা সিগমার মানটা আগে বলেছি কিউ ডিভাইড বাই এ। তাহলে আমরা কি লিখবো এখানে? কিউ ডিভাইডেড বাই এপসাইলন এ। তাহলে আমরা প্রাবল্যের মানটা পেয়ে গেলাম, তাই তো? এখানে সমান্তরাল পাতের মধ্যে যে প্রাবল্যটা সৃষ্টি হচ্ছে সেই প্রাবল্যের মানটা বের করলাম। আচ্ছা, এখন চলে আসি আমরা এর মধ্যে যে বিভবটা সৃষ্টি হবে সেই বিভব। তাহলে এখন বিভবকে ভি দ্বারা প্রকাশ করি। বিভব সমান কি? প্রাবল্য ইনটু দূরত্ব। এটা কিন্তু আমরা প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক সেখানে পড়েছিলাম। ভি সমান প্রাবল্য ইনটু দূরত্ব। তাহলে প্রাবল্যটাকে আমরা ই প্রকাশ করেছি, দূরত্ব ডি। ভি সমান ই ডি। এখন ই এর মানটা আমরা এখানে বের করে রেখেছি। ই এর মানটা এখানে বসিয়ে দেব।
ই সমান কি লিখবো, কিউ ডিভাইডেড বাই এপসাইলন এ ইন্টু ডি। তাহলে বিভবটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করব। ধারকত্ব যদি নির্ণয় করতে যাই, তাহলে ধারকত্বের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখব, আমরা এই লাইনগুলো মুছে ফেলবো এখন। তাহলে ধারকত্বের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখেছিলাম, ধারকত্বের সংজ্ঞা অনুসারে সি সমান কিউ ডিভাইড বাই সি সমান কি লিখেছিলাম, কিউ ডিভাইড বাই এ। আচ্ছা, এখন দেখো আমরা যদি এখানে কিউ এর মানটা লিখি, এখানে তো আমরা কি পেলাম, সি সমান কিউ ডিভাইড বাই এ, সরি কিউ ডিভাইড বাই ভি। আমরা ধারকত্বের সংজ্ঞা একটু আগে বলেছি, বিভব একক বিভব বৃদ্ধি করে যে পরিমাণ চার্জের দরকার হয়, তাহলে ভি কিউ ডিভাইড বাই ভি। তাহলে এখন দেখো ভি এর মানটা আমরা এখানে বের করে রেখেছি, এই ভি এর মানটা এখানে বসিয়ে দেব। ভি এর মান বসিয়ে ভি এর মানটা বসিয়ে পাই আমরা কি পাই, কিউ ডিভাইডেড বাই কিউ ডি ডিভাইডেড বাই এপসাইলন নট এপসাইলন এ। তাই তো আমরা ভি এর মানটা বসালাম এখানে, কিউ ডি ডিভাইডেড বাই এপসাইলন এ। এখন কিউ ইনটু গুণ করে দে, ভাগকে গুণ করলে কি হয়, উল্টে যায়, এপসাইলন এ ডিভাইড বাই কিউ ডি। দেখো এই কিউ আর কিউ কাটা যাবে উপরে নিচে, তাহলে থাকবে কি, এপসাইলন এ ডিভাইড বাই ডি। এখন পরাবৈদ্যুতিক ধ্রুব কে বলি আমরা, এপসাইলন ডিভাইড বাই এপসাইলন নট। তাহলে এখানে এপসাইলন সমান কি হবে, কে এপসাইলন নট। তাহলে এখানে আমরা এপসাইলন মানটা বসিয়ে দিই, কে এপসাইলন নট এ ডিভাইড বাই ডি। এখন এখানে যদি আমরা দুইটা পাতের মাঝখানে যদি আমরা বায়ু দিই, অন্যান্য পদার্থ যদি দেওয়া হয় এদের মান ভিন্ন হবে, কিন্তু আমরা যদি এর মাঝখানে বায়ু থাকে, তাহলে বায়ুর ক্ষেত্রে কি হবে, বায়ুর ক্ষেত্রে কে সমান 1 হবে। সেক্ষেত্রে আমরা কি লিখব, এপসাইলন এ ডিভাইড বাই ডি। তাহলে আমাদের সমীকরণ দাঁড়ালো কি, সি সমান এপসাইলন এ ডিভাইড বাই ডি। তার এটাই হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। তোমরা খুব ভালোভাবে এই সমীকরণটা মনে রাখবে, তবেই তোমাদের যে কোনো গাণিতিক সমস্যা আসলে এই সমান্তরাল পাত ধারকদের যে কোনো তোমাদের গাণিতিক সমস্যা আসুক না কেন, তোমরা খুব সহজেই সেটা সলভ করে দিতে পারবে। তবু আমরা এখন একটা ছোট্ট একটা গাণিতিক সমস্যা দেখব, যে তোমরা দেখি এটা সহজে বলে দিতে পারো কিনা। আশা করি পারবে, কারণ আমাদের তো এখন রিভিশন চলছে, জাস্ট তোমাদের ব্যাপারগুলো একটু মনে করিয়ে দিচ্ছি। এখন দেখো, এটাকে হোমওয়ার্কসও বলতে পারো, বা আমরা এখন এটা প্র্যাকটিস করছি তাও বলতে পারো। তাহলে দেখো, একটি সমান্তরাল, তোমরা অঙ্কটা খাতায় লিখে ফেলো, একটি সমান্তরাল
পাত ধারকের একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল 1.5 মিটার স্কয়ার। আমরা যে সমান্তরাল পাতটা একটু আগে দেখিয়েছিলাম, এক একটা পাতের ক্ষেত্রফলকে আমরা বললাম কত, 1.5 মিটার স্কয়ার। এখন পাত দুটি (0.02 মিটার বায়ু দ্বারা, পাত দুটি 0.2 মিটার বায়ু দ্বারা আবদ্ধ। হলে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কত? তাহলে তোমরা একটু চেষ্টা করো, দেখি, আমি তোমাদের হেল্প করবো। আশা করি এটা খুব সহজ অঙ্ক, সহজে তোমরা করে ফেলতে পারবে। তাহলে একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে। পাত দুটিতে 0.02 মিটার বায়ু দ্বারা আবদ্ধ আছে, তার মানে পাত দুটি মধ্যে 0.02 মিটার বায়ু আছে। তাহলে 2 মিটার বায়ু যদি থাকে তাহলে কি হলো, পাত দুইটার দূরত্ব 0.02 মিটার। তাহলে এখন আমরা কিভাবে এটা সলভ করব? একটু আগে আমরা যে সমীকরণটা লিখেছিলাম, আমরা জানি একটু কি সমীকরণটা লিখেছিলাম বলো তো? যেহেতু এখানে সমান্তরাল পাত, সুতরাং সমান্তরাল পাত ধারকের সমীকরণটা তোমার লিখতে হবে। আমরা জানি সি সমান এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, আর এখানে একটা কেও দিতে পারো। মূল সূত্রটা হচ্ছে এপসাইলন এডি হচ্ছে বায়ুর ক্ষেত্রে, এই কেটা হচ্ছে অনেক সময় তোমার ওই মাধ্যমাঙ্কের মান দেওয়া থাকবে, ধ্রুবটা কত, তখন তোমরা এখানে মানটা বসিয়ে দিবে। যেহেতু এখানে বায়ু মাধ্যম বলা হয়েছে, এই জন্য বায়ু মাধ্যমে একটু আগে আমি বলেছি কে এর মান কত থাকে, 1। তাহলে এখানে কি কি দেওয়া আছে লেখা ফেলো। এখানে কে সমান 1 হবে, তার কারণ বায়ু বলাতে। এ কত দেওয়া আছে, 1.5 মিটার স্কয়ার। দূরত্ব কত দেওয়া আছে, 0.02 মিটার। দেখো আমরা তিনটার মান পেয়ে গেছি, এখন বাকি আছে এপসাইলন নট। আর এপসাইলন নট এটাও ধ্রুব, এটা একটা মান আছে, এটা তোমরা মুখস্থ রাখবে, আশা করি মুখস্থ আছে। তারপর আমি আবার লিখে দিচ্ছি, 8.854 10⁻⁻12 ফ্যারাড মিটার পার মিটার। তাহলে এই মানটা কিন্তু ধ্রুব, এটা তোমাদের মনে রাখতে হবে। তোমরা যদি এই মানটা মনে না রাখো তাহলে তোমরা অঙ্ক মেলাতে পারবে না। তোমাদের এই মানটা অনেক সময় প্রশ্নের মধ্যে দিয়ে দেয়, আবার অনেক সময় তোমাদের প্রশ্নে দেয় না। তখন কি করতে হবে, তোমাদের এই মানটা অবশ্যই এখানে অ্যাড করতে হবে। তোমরা যদি এই মানটা না বসাতে পারো তাহলে তোমাদের অঙ্ক মেলাতে পারবে না। এই জন্য আমরা এখন এই মানগুলো বসিয়ে আমাদের অঙ্কটা করে ফেলবো। তাহলে বা সি সমান কে এর মান হচ্ছে 1, এপসাইলন নট এর মান 8.854 ইন্টু 10⁻12 ফ্যারাড পার মিটার।
এর মান হচ্ছে 1.5 মিটার স্কয়ার ডিভাইডেড বাই ডি। ডি এর মান কত? 0.02 মিটার। এখন দেখো এটা ক্যালকুলেশন করলে কি হয়, তোমরা সবাই যাদের হাতের কাছে ক্যালকুলেটর আছে একটু মিলিয়ে দেখো, আমিও চেষ্টা করছি, দেখি কত হয়। আচ্ছা, প্রথম আছে কত? 8.85 8.854 ইন্টু 1.5 ডিভাইডেড 0.02। আচ্ছা, এখন আমি শুধু এই এক্সপোনেনশিয়ালটা বাদ দিয়ে বাকিগুলো করলাম, তার কারণ এক্সপোনেনশিয়াল যা আছে তাই হবে। কত হলো? 664.05 ইন্টু 10^12। দেখো এককটা কি হবে? এই মিটারটা নিচে চলে মিটার স্কয়ার কাটে যাবে, শুধু ফ্যারাড থাকবে, শুধু ফ্যারাড, তাই না? আমরা ধারকত্বের একককে মাইক্রো ফ্যারাডে প্রকাশ করে থাকি। যদি মাইক্রো ফ্যারাডে হয় তাহলে আমরা কি করব? এটাকে 10^, ফ্যারাডকে যদি আমরা মাইক্রো ফ্যারাডে নিতে চাই তাহলে কি করতে? 10^6 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে 10^6 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত হবে? আমরা ফ্যারাড বড় না মাইক্রো ফ্যারাড বড় বলো? ফ্যারাডটা বড়। তাহলে বড় একক থেকে যদি আমরা ছোট এককে চলে যাই তখন কি করতে হয়? বড় একক থেকে ছোট একক, তখন তো গুণ করতে হবে। বড় একক থেকে ছোট এককে, তাহলে আমরা যদি 10^6 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 6, তাহলে 664.5 10^-6 মাইক্রোফ্যারাড, তাই তো? এখন যদি দশমিকটা আরো এই 2 ঘরের দিকে নিয়ে আসি তখন কি হবে? 6.64 10^-4 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা পেয়ে গেলাম ধারকত্ব 6.64 10^-4 মাইক্রোফ্যারাড। তাহলে এভাবে তোমরা বাকি যে বইয়ের ভেতরে অঙ্কগুলো আছে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, উদাহরণ দেখবে, আর তোমরা বিশেষ করে তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, তোমরা বেশি বেশি করে বিভিন্ন বোর্ড প্রশ্ন সলভ করবে। যেমন 2018-19 এই দুইটা ইয়ারের প্রশ্ন বেশি বেশি সলভ করবে, যেহেতু 20-এ পরীক্ষা হয়নি, এই জন্য তোমরা 2018 এবং 19 এই 2 ইয়ারের প্রশ্নটা তোমরা সলভ করতে থাকো। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আর তোমাদের কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদের যতটুকু সহায়তা দেওয়ার আমরা চেষ্টা করব। এজন্য তোমরা বাসায় তোমাদের হোমওয়ার্কস থাকলো, তোমরা বাসায় কি করবে? 2018 এবং 19 এই 2 বোর্ড ভালো করে ফেলবা, তাহলে তোমাদের পরীক্ষার জন্য সহায়ক হবে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।